গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও না ভালোই আছি। আর আমার পরিবারের সবাই ভালো আছে তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাতে। তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে আর আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো সকালবেলায় এখন 8টা মতো বাজে, তোমাদের দাদাভাই অফিস চলে গেছে, ছেলেকে খাওয়াবো বলে তাই মানে খাবারটা রেডি করছি। আজকে খাবো দই দিয়ে রুটি। সকাল সকাল রুটি করে নিয়েছিলাম, তো তখন ক্যামেরাটা অন করা হয়নি, কারণ সকাল টাইমটা বলি না যে আমার খুব কাজ থাকে সকালে। 7টার আগে অবধি, মানে 6টা থেকে 7টা অবধি আমার প্রচণ্ড হারে কাজ থাকে, রান্না বান্না করতে হয়, যেহেতু তোমাদের দাদাভাই খেয়ে অফিসে যায়, তো ওর জন্য তো অনেকটাই টাইম দিতে হয়। কখন কি পড়বে কি পড়বে না পড়বে সেগুলো ঠিক করে দেওয়া, খাবার গুছিয়ে দেওয়া, খেতে দেওয়া, এই সমস্ত কাজগুলো থাকে, তাই আমার তখন ক্যামেরাটা অন করা হয় না। তো চলে যায়, তারপরে আবার ক্যামেরাটা অন করি। তো বাবুকে আজকে রুটি খাইয়ে দিলাম দই দিয়ে, কারণ সকালে রুটি হয়েছিল গরম গরম, তাই রুটি খাইয়ে দিলাম। আর এখানে এখন ঘর গুছিয়ে নিচ্ছি। নাইটিগুলো আগের দিন মানে মেলা ছিল ব্যালকনিতে, তো ব্যালকনি থেকে নিয়ে এসেছি, এখন সব পাট পাট করে গুছিয়ে নিচ্ছি ঠিক ঠিক জায়গা মতো রেখে দেওয়ার জন্য। আর সকালে প্রচণ্ড হারে আরও অনেক কাজ আছে। আর বাইরে কিন্তু প্রচুর রোদ উঠেছে আর প্রচুর গরম। এই গরম আমি সবারই আজকাল ব্লগে দেখতে পাচ্ছি, সব জায়গাতেই মোটামুটি কম বেশি গরমটা পড়ে গেছে। সবাই কিন্তু ভিডিওর মধ্যে আর কিছু বলুক না বলুক একটা কথাই বলে যে গরমে কেমন আছো জানিও। তো সত্যিই গরমে কিন্তু একেবারে ভালো থাকা যায় না। আমার তো শীতকালটাই পছন্দ। শীতকালে খেয়ে তারপরে শুয়ে তারপরে রান্না বান্না করে কাজকর্ম করে সবটাই কিন্তু আরাম লাগে। আর এই গরমকালে ঘাম মুছবো নাকি রান্না করব নাকি ঘরের সমস্ত কাজ গোছাবো সেটা নিজেও ভেবে পাই না। তো যাই হোক, এখন ঘরটর গুছিয়ে নিয়ে দেখো অনেকক্ষণ পর দেখা করছি। আর এই ঘরে জানালাগুলো কেন বন্ধ করে দিয়েছি বলো তো? সকালবেলায় খুলে দিয়েছিলাম হাওয়া রোদ ঢোকার জন্য, তো এখন প্রায় দুপুর 12টার মতো বেজে গেছে। তো ভাবলাম যে ঘরটা তো খুব গরম হয়ে যায়, আর ভেতরে না সূর্যের আলো তাপটা ঢুকে ঢুকে না বিছানার চাদরগুলো, বিছানাটা পুরো গরম হয়ে থাকে। ওই জন্য ভাবলাম যে দরজাটা বন্ধ করে পর্দা দিয়ে দিই, তাহলে যদিও বা একটু ঠান্ডা হয়। আর এখানে মানে বাবুর বইপত্রগুলো একটু অগোছালো আছে, কারণ ওকে একটু পড়াতে বসিয়েছিলাম। তো পড়ানো করার পর তো আমার আর সেরকমভাবে এদিকটা দেখা হয়নি, বইগুলো তোলা হয়নি, আর ও তোলে না, বাচ্চা মানুষ বুঝতেই পারছো। তাই আমি কি এখন বইগুলো তুলে রেখে দিলাম। আর এখানে একটু বাইরে এসেছিলাম, দেখছি জুতোগুলো সেই আগেকার মতোই জুতোগুলো পরে আছে ছড়িয়ে ছিটিয়ে, তাই আর কি ঠিক ঠিক জায়গায় রেখে দিলাম। আর এটা আমার বলাটা বারবারই ভুল হচ্ছে যে ওরা ঘর নোংরা করছে, কারণ জুতো জিনিস কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বেশিরভাগ থাকে, সবাই কিন্তু ঠিক করে রাখে না। হ্যাঁ অনেকেই রাখে, আবার আমার ঘরে তো একেবারেই রাখে না। আর জুতো জিনিস কোথাও বাইরে যাবে ঘরে আসবে, ঘরের জুতো একটা আলাদা, বাইরের জুতো আলাদা, এই করে করে না এখানে ছড়িয়ে ছিটিয়েই রাখে। তো চেষ্টা করি সংসারটাকে গুছিয়ে গাছিয়ে রাখতে, কিন্তু আর কোথায় পারলাম। এটাই মনে হয় সব শেষে, দিনের শেষে শুধু এটাই মনে হয় যে কতটুকু করতে পারলাম সংসারের জন্য, কতটুকু মানে করব আগামীকাল, বা কাকে কতটা ভালো রাখতে পারলাম দিনের শেষে, এটাই মনে হয়। এখানে কিছুটা মুড়ি এনেছিল আগের দিন, তো এটা আমি ঠিক ঠিক জায়গায় ভরে রেখে দিলাম। আর কিছুটা বাকি রইল, আমি এটা খাবো, এখন টিফিন করব। আজকে ভেবেছি ছোলার ছাতু দিয়ে মুড়ি মাখা খাবো, তো ওই জন্যই টিফিনটা করে নেব, তাই মুড়িটা ঢেলে নিলাম। খাওয়া দাওয়া করার পর, টিফিন কমপ্লিট করার পর এখন রান্নাঘরে আবারও সে আগের মতো কাজকর্ম রয়েই গেছে। সবজি কেটে নিলাম, উচ্ছে কেটেছি গোল গোল করে। আজকে ভাবলাম বেশ খানিকটা উচ্ছে ভাজা করব, অনেকটাই উচ্ছে ভাজা করব, যেহেতু ফ্রিজে অনেকটাই উচ্ছে নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই। আর শুধু আমাকে একটা কথাই বলে যে তুমি একদমই তেতো খাও না, শরীর কি করে ভালো থাকবে। ওই জন্য আমি ভাবছি যে আজকে অনেকগুলো উচ্ছে কেটে মচমচে করে ভাজবো, তাই আর কি উচ্ছে কেটে নিলাম গোল গোল করে, আর সঙ্গে সজনে ডাঁটা আর আলুর তরকারি করব।
তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে দুটো রান্না করেছি, উচ্ছে ভাজা করেছি আর করেছি মুগ ডাল দিয়ে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। তো রান্নাবান্না তো আর কিছু শেয়ার করলাম না, কারণ এই রান্নাবান্না প্রতিদিন তোমাদের সঙ্গে মাঝে মাঝেই শেয়ার করা হয়, তাই এটা নর্মাল রেসিপি, তাই আর শেয়ার করলাম না। তো এখন রান্নাগুলো ঠিকঠাক টেবিলে রেখে দিলাম, আর এখন বেসিনটা পরিষ্কার করতে এসেছি, যেহেতু রান্নাঘরটা ক্লিন করব, তাই আর কি বেসিনটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলো রেগুলার কাজ আমার, তো কখনো কখনো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়, কখনো করা হয় না। আর এই বেসিনটা যে আমি দিনে কতবার ক্লিন করি ভগবানও জানে না। মানে কি বলো তো, রান্না করতে করতে যদি একটা জায়গায় নোংরা দেখি না, একবারে ভালো লাগে না, রান্না করার যেন মুডটাই নষ্ট হয়ে যায়। তো সেরকম একটা ব্যাপার আমার মধ্যে আমি দেখেছি লক্ষ্য করে। আমি জানি অনেকের ভিডিওতেও দেখি যে অনেকেই বলে, তো আমার মতো আমি কিন্তু অনেকের ভিডিও দেখে আমার মধ্যে মিল খুঁজে পাই, আমার মতো মিল কিন্তু তাদের ভিডিওতেও খুঁজে পাই। তো যাই হোক, এখন গ্যাসটা পরিষ্কার করে নেওয়ার পরে এই দেয়ালটা তো পরিষ্কার প্রতিদিন করতে হয়, নাহলে এই যে রান্না করার পর যে তেল কালিগুলো ছিটকে আসে, তো একদমই মানে ভালো লাগে না রান্না করতে। আর এখানে আমি দুটো তেলের কৌটো কিনেছিলাম, এই দুটো একদিন ক্লিন করতে হবে, যেহেতু এইখানে রান্না করি আর রান্নার পাশেই তো থাকে, গ্যাসের সাইডে থাকে। তো প্রেশার কুকারে যখন ডাল বসানো হয় বা কোনো তরকারি সিটি দেওয়ার থাকে, তো ওখান থেকে কিন্তু মানে তরকারির যে ভাব, যেটা জল, সেটা কিন্তু ছিটকে আসে। তো এগুলো থেকে কিন্তু তেল কালি জল সব মিলিয়ে কিন্তু নোংরা হয়। এগুলো যদি আমরা প্রতিদিন হাতে হাতে পরিষ্কার করে নিই না, তাহলে খুব সুন্দর পরিষ্কার থাকে। মানে রান্নাঘরটা যদি ক্লিন না থাকে, রান্না করতে কিন্তু কারোরই ভালো লাগে না। যেমন আমাদের শোবার ঘর যদি অপরিষ্কার থাকে, বিছানায় যখন শোবো তখন বিছানাটা যখন অপরিষ্কার থাকবে, সেই বিছানাটাই কিন্তু আমাদের শুতে একবারই ভালো লাগে না, তাই না? তো এরকম ধারাও রান্নাঘরটা। তো যাই হোক, অনেক বকবক করে ফেলেছি। আর এখানে ভাত বসাবো, তাই ভাতের চালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, আর ভাতের চালটা ভালোভাবে ভিজে গেছে। এখন ভাতটা বসিয়ে দিয়ে স্নান করতে যাব, তাই ভাতের জলটা পাল্টে নিলাম। মানে আমি যে কতবার চাল ধুই তোমাদের ধারণারও বাইরে, 4 থেকে 5 বার চাল না ধুলে যেন আমার কেমন কেমন মনে হয়, জানি না কেন, এটা আমার ভালো অভ্যাস কি খারাপ অভ্যাস। তবে চাল আমি 4 থেকে 5 বার ধুই, তারপরে আর কি ভাত রান্না করি। আর ভাতগুলো কিন্তু খুব সাদা ধপধপে হয়, যেহেতু আমি ভিজিয়ে রাখি, তো ওই জন্যই। তো স্নান করতে যাওয়ার আগে ভাবলাম না, সার্ফগুলো তো কাঁচা পড়ে আছে, মানে কেচেছিলাম যখন চান করতে যাব একটু পরেই, মানে বাবুকে স্নান করিয়ে তারপরে চান করতে যাব, তার আগে সার্ফটা কেচে নিই। প্রত্যেক দিনই বাবুকে স্নান করানোর আগেই আমি সার্ফটা কেচে নিই, তারপরে মেলে দিয়ে যাই। তো সেরকম মতোই তো এখন সার্ফটা মানে কাঁচা হয়ে গেছে, এখন মেলে দিচ্ছি। আর বেড কভার একটা ছিল, প্রতিদিন 3টে করে বেড কভার আমার পাতাই থাকে, 3টে খাটে। তো যখন একবারই 3টে নোংরা হয়, তো একদিনই 3টে আমি ক্লিন করতে পারি না, যেহেতু এগুলো খুব ভারী, তো আমার দ্বারাই এতটা সম্ভব হয় না। তো একদিন করে একটা করে কেচে নিই, একবারই 3টে ভিজিয়ে দিই না, তাতে আমার অনেকটাই কষ্ট হবে আর অনেকটাই সময়ের অপচয় হবে। তাই একদিন করে একটা বেড কভার ক্লিন করলে আমার অতটাও কষ্ট হয় না। আগে ছোট্টবেলায় দেখতাম মা কিন্তু বেড কাভারগুলো সার্ফ দিত, তো ভাবতাম যে এত সুন্দর করে কেচে নিচ্ছে, কিন্তু মায়েরও কিন্তু তখন কষ্ট হতো। আর এখন আমারও কষ্ট হয়, যে সেই জায়গাগুলো থেকে এখন আমি বুঝতে পারছি যে মায়েরও কিন্তু খুব কষ্ট হতো কাজ করতে। এখনও অবশ্য আমার মা খুবই পরিশ্রমী, এখনও পরিশ্রম করে। তো মায়ের সঙ্গে থেকে দেখে দেখে সব কিছু অভ্যাস হয়ে গেছে। তো বাবুকে এখন স্নান করিয়ে দিচ্ছি, আর এখানে শ্যাম্পু করিয়ে দিলাম। ভাবলাম একটু চুলটা নোংরা হয়েছে, তাহলে একটু শ্যাম্পু করিয়ে দিই, আর গরমকালের দিনে কোনো অসুবিধা হবে না বাচ্চাকে শ্যাম্পু করালে। তো বাবুর দেখো দুষ্টুমি কেমন। তো বাবুর মধ্যে থেকে কিন্তু আমি আমার ছোটোবেলাটা পুরোপুরি খুঁজে পাই, যেগুলো আমার জীবন থেকে এখন আর নেই, হারিয়ে গেছে। তো এর মধ্যে থেকেই আমি খুঁজে পাই। আর দেখো চুলটা একটু ডিজাইন করে দিচ্ছি, যাতে ও দেখে খুব খুশি হয় আর হাসে। তো সেই আর কি। তো কিছু কিছু ভালো লাগার মুহূর্ত আমাদের কাছে কিন্তু সারা জীবন স্মৃতি হয়ে থাকে। তো এই যে ভিডিওগুলো আমি আমার ছেলের ভিডিওগুলো ইউটিউবে আপলোড করব, তো ইউটিউবটা থেকে যাবে, আর আমার ভিডিওটাও কিন্তু থেকে যাবে। যখন আমার ছেলে অনেকটা বড় হয়ে যাবে, তো তখন কিন্তু এই ভিডিওগুলো আমি দেখতে পারবো, যে বাবুকেও দেখাতে পারবো যে দেখ তুই কেমন ছিলি, বা আমার ছেলেটা কেমন ছিল। তো এরকম একটা স্মৃতি, তো সত্যি ভালো লাগার স্মৃতিগুলো সত্যি স্মৃতি
স্মৃতি হয়েই থাকে। তো যাই হোক, এখন আমি স্নান করতে যাচ্ছি। দেখতে পাচ্ছ জামা কাপড় গুছিয়ে নিয়ে এই যে বাথরুমে ঢুকলাম। তো 15 মিনিটের মধ্যে স্নান হয়ে যাবে, তারপর আবার খাবার দাবার বাড়তে হবে। তো স্নান করে চলে এসেছি পুজো দিয়ে। এখন দেখো ডিমের অমলেট করব বলে ওই জন্য 2টো ডিম ভেঙে নিলাম। আর আমি অমলেট করলেই 2টো ডিম করলেই মানে একভাবে একসঙ্গেই করে সব ডিমটা দিয়েই অমলেট করি। মানে 2টো ডিম বলে দুবারে অমলেট করব এরকম নয়, একসঙ্গে দিয়েই করি। তাতে ডিমটা অনেকটা পুরু হয়ে থাকে, মোটা হয়ে থাকে, আর খেতেও কিন্তু টেস্ট হয়। এই যে দেখো আমি কেমনভাবে করব। আমরা কিন্তু ডিম ভাজতে গিয়ে অনেকেই ভেঙে ফেলি বা ভালো হয় না, কাঁচা থাকে ভেতরে। 2টো ডিম যারা অমলেট করে অনেকের ভেতরে কাঁচা থাকে। তো আমি একটা প্রসেস বলবো, সেটাতে কখনো কাঁচা হবে না ডিম। কারণ 2টো ডিম যখন তেলে দেবে তোমরা, অমলেট করার সময় তেলে দিয়ে দেবে, তারপরে একটা ঢাকা দিয়ে দেবে। ঢাকনাতে করে ঢাকা দিলে না ভাপে ডিমটা সিদ্ধ হয়ে যায়, ভেতরে কোনো কাঁচা অংশ থাকে না। তারপর উল্টিয়ে দেবে, তারপরে হয়ে যাবে। 2 পিঠ ভালো করে ভেজে নিয়ে তারপর তো ডিমের অমলেট হয়ে যাবে। তো এখন ভাত পাততে চলে এসেছি। এই যে উচ্ছে ভাজা রয়েছে দেখতে পাচ্ছ ভাতের সঙ্গে, আর রয়েছে সজনে আলু দিয়ে মুগ ডালের তরকারি। এটা একদমই নিরামিষ তরকারি, না কোনো মশলা ইউজ হয়েছে, না সেরকম কোনো মানে ভারী তেল সেরকম কিছু ইউজ হয়েছে, কিছু না। এটা শুধু নামানোর একটু তেল দিয়ে ভেজে নেওয়ার পর মানে নামানোর আগে 1 চামচ ঘি দিয়েছিলাম। একদমই নিরামিষ খাবার দাবার, কিন্তু ডিমের অমলেটটা রয়েছে, এটাই যা। দুপুরে খাবার তো আমরা রেডি করে নিয়েছি। তো তোমাদের খাওয়া হয়েছে, না খাওয়া হলে সবার খেয়ে নাও টাইম মতো। চলো তাহলে আমরা খাওয়া দাওয়াটা খেয়ে নিই। ভাত তো বাড়াই হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই ওখানে বসে আছে স্নান করে, খেয়ে দিয়ে ফিরছি। তো খাওয়া দাওয়া করার পর বাবাকে ভাবলাম একটু লেবু দিই, যেহেতু আজকে স্নান করার পর ওকে লেবু টেবু কিছু দেওয়া হয়নি, ফল দেওয়া হয়নি, তাই আর কি লেবুটা ভালো করে করে নিচ্ছি, ছাড়িয়ে নিচ্ছি, এবার ওকে দেব। আর দিতে দিতেই কিন্তু আজকে ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিও যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর যদি খুবই ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও পারো। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখলে, এতক্ষণ আমার সাথে থাকলে, তাদেরকে অনেক ধন্যবাদ, ভালোবাসা। আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। তো এইটুকুই চা আমার। চলো তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা বন্ধুরা।